এই যে ভোট পরবর্তী হিংসা এবং এবার তৃণমূল কংগ্রেস কালকে বিধানসভায় বলছে যে তাদের 10 জন মারা গিয়েছে, যেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে গেছেন, এবং পাশাপাশি বহু মানুষ ঘর ছাড়া। শুভেন্দু অধিকারীর বক্তব্য আমরা শোনালাম যে 2021-এর অভিযোগ তাদের এগেনস্টে না থাকলে প্রশাসন এবং দল তাদেরকে ঘরে ফেরানোর ব্যবস্থা করবে, না হলে জেলে যেতে হবে। এবং আজকে তুমি শুনলে যে ফলতার মানে বেতাজ বাদশাহ জাহাঙ্গীর খান, মানে হাইপে একদম চূড়ান্ত, তার এগেনস্টে কি পদক্ষেপ নিচ্ছেন নিজেই মুখ্যমন্ত্রী বললেন ওকে আমার হাতে ছেড়ে দিন, আমি দেখে নেব। দেবাশিসবাবু, সবার প্রথম যেটা আমার আজকে বলতে ইচ্ছা করছে সেটা হচ্ছে দীর্ঘ 14 বছর এবং গত 3রা মে অবধি রাজ্যে যেই সরকারটা চলেছে সেটাকে আমরা বলতাম যে রাজ্যে শাসকের আইন চলছে, কিন্তু বর্তমানে 4ঠা মের পর যে সরকারটা প্রতিষ্ঠা হয়েছে তারা আইনের শাসককেই প্রতিষ্ঠা করতে এসেছে। আপনি দেখুন, সরাসরি শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পরিষ্কার করে বলে দিলেন, তিনি বিধানসভার বুকে দাঁড়িয়ে একটি নজির তৈরি করলেন। কি নজির? তিনি বললেন যে আমরা সরকারি পক্ষ এবং বিরোধী পক্ষ দুই পক্ষই বিধানসভায় থাকবে এবং 50-50 ভাগ করে আমরা বিরোধী দলকেও বলার সুযোগ দেব এবং আমরা সরকারিভাবে নিজেরাও নিজেদের বক্তব্যকে উপস্থাপন করব। এবার এই জায়গাতে দাঁড়িয়েই যখন বিরোধী দলনেতা অর্থাৎ শোভনদেব চট্টোপাধ্যায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর দিকে বললেন যে ঘর ছাড়ারা কোথায় যাবে, একদম উচিত জবাব দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বললেন যে দেখুন, আমরা সবাইকে, আমরা প্রথম দিন থেকে, এটা আমাদের দলের সভাপতি রাজ্যসভার সাংসদ শ্রমিক দাও বলে এসছেন যে আমরা কোথাও কোনো বিশৃঙ্খলা চাই না, আমরা চাইলে 2 মিনিটে তৃণমূলের ভাষায় জবাব দিতে পারতাম, কিন্তু আমরা সেই প্রক্রিয়াকে অবলম্বন করব না, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাসী। এবার সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দুদা যে কথাটা বললেন যে আমরা সসম্মানে আমাদের বিধায়করা এখন এবং সেখানকার এসপি গিয়ে ফিরিয়ে আনবেন যদি কেউ বাড়ি ছাড়া হন, মানে বিরোধী রাজনৈতিক দলের। কিন্তু তার বিরুদ্ধে যদি 2021 সালের পোস্ট পোল ভায়োলেন্সের কেস থাকে তাহলে তো নিশ্চয়ই আমরা তাদের রসগোল্লা খাইয়ে ফিরিয়ে আনবো না। আর আমরা এটাও বলে দিয়েছি, এটাও শুভেন্দু অধিকারী আজকে ফলতায় দাঁড়িয়ে বলেছে যে কেউ আইন হাতে তুলে নেবেন না, আইন যারা নিয়ন্ত্রণ করে অর্থাৎ পুলিশ প্রশাসন তারা তাদের মতো ব্যবস্থা গ্রহণ করবে। কি ভুল বলেছে? ঠিকই তো বলেছে, কারণ এতদিন ডায়মন্ড হারবারের নির্বাচন কি করে হতো? আপনি আমায় একটা কথা বলুন, এই কিছুদিন আগে বিষ্ণুপুর বিধানসভার বিধায়ক দিলীপ মণ্ডল সে কোথা থেকে এত টাকা আয় করলো? বাড়িখানা দেখেছে? টাকার উৎস আসছে, কিন্তু তার আগে আমি এই গুন্ডামো সন্ত্রাস, না গুন্ডামো এবার আমি বলছি, এই টাকাটা কোথা থেকে এসছে সেই পয়েন্টটাকেই তো আমি অ্যাড্রেস করছি। দীর্ঘদিন ওখান থেকে কাটমানি, সিন্ডিকেট, লুট, এর উপরই তো তৃণমূল দাঁড়িয়ে ছিল। এটা হচ্ছে একটা প্যারালাল ইকোনমি। না, সেটা তুমি আর্থিক দিকে আসছো, আর্থিক না আমি আর্থিক দিকে না, এটা তো গুন্ডামি করেই করা হতো। আমি এই জায়গাটাই আপনাকে ইয়ে করতে চাইছি, বলতে চাইছি। আমি কিষাণদের কাছে যাই, না আমি একদম শেষ করে নি। এবার শেষে এই জায়গায় দাঁড়িয়ে আগামী দিন ফলতায় পুনর্নির্বাচন রয়েছে এবং আমরা বিশ্বাস করি মানুষ বিজেপিকে ভোট দেবে, বিজেপিকে সমর্থন করবে, কারণ এটা খালি বিজেপি বলছে না, এখন মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে বলছে যে ভয় আউট ভরসা ইন, এই মন্ত্রকে সামনে রেখেই ফলতায় পুনর্নির্বাচনে মানুষ বিজেপিকে জয় করবে। একদম। আজ গতকাল বিধানসভায় শুভেন্দু অধিকারী যা বলেছেন, তারপরে দেখলাম যে শোভনবাবু আর কিছু বললেন না। শোভনদেব চট্টোপাধ্যায় বর্ষিয়ান নেতা, আমি তাকে ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি এবং এই দুর্নীতি ফুর্নীতি ইত্যাদি যা অভিযোগ তার বাইরে শোভনবাবু, কিন্তু কালকে আমি দেখলাম কিষাণুদা যে শুভেন্দু অধিকারী বলবার পর তিনি খানিকটা মুষড়ে গেলেন। তাহলে কি সত্যি আপনারাও এন্ডোর্স করছেন যে 21-এর পর যে বেলাগাম হিংসা এবং সন্ত্রাস হয়েছিল তাতে একাধিক তৃণমূলের নেতা জড়িত ছিল, আজকে তারাই ঘর ছাড়া? না, এগুলো তো মিডিয়ার ন্যারেটিভ। বিধানসভার কথা বলছি, মিডিয়ার ন্যারেটিভ নয়, বিজেপির অভিযোগ। বিধানসভার কথা বলছি কিষাণুদা, বিধানসভার তথ্য তুলে বললাম। মিডিয়ার ন্যারেটিভ এবং বিজেপির বক্তব্য তো ওতপ্রোত হতে আমরা দীর্ঘ 12 বছর ধরে ভারতবর্ষ দেখছি, পশ্চিমবাংলাও ব্যতিক্রম নয়। এটা কি বলতে চান আপনি যে 10-12 জন মারা গেছেন এবং শতাধিক মানুষ আহত হয়েছেন, ঘর ছাড়া হয়েছেন, তার দোকান অফিস এইসব ছাড়া হয়েছেন, তারা কি নিজেই হয়ে গেছে? মানে তার বিরুদ্ধে কোনো ক্রাইম হয়নি, সেটা একটা বায়বীয় পদার্থ অভিযোগ, লোকগুলো মরে গেল, ঘরছাড়া হয়ে গেল এবং পুলিশ প্রশাসন কিছু জানলো না। আজকে 2021-এর যে অভিযোগগুলো করা হচ্ছে এগুলো তো রাজনৈতিক প্রণোদিত। তার কারণ হচ্ছে এর তদন্ত তো সিবিআই করছে,
জাতীয় মানবাধিকার কমিশন, সেই কমিশনে কারা মাথা, কারা ছিলেন, সে তো বিজেপির নেতারা ছিলেন, তারা তার দলীয় অভিযোগ করেছে। কিন্তু সেইগুলো কি সিবিআই তদন্ততে প্রমাণিত হয়েছে? তারা কি সিবিআই এর অভিযুক্তের তালিকায় লিপিবদ্ধ হয়েছেন? কোর্টে সেই অভিযোগগুলোকে নিয়ে কোনো মামলা হয়েছে বা মামলা এখনো হিয়ারিং এ আছে? তা তো নয়। মানবাধিকার কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন ইজ অ্যান এক্সটেন্ডেড আর্ম অফ দি রুলিং বিজেপি। তো তাদের অভিযোগটা কোনো ভিত্তি নয়। আমরা জানি বিজেপির নেত্রী তার মাথায় ছিলেন এই মহিলা কমিশন আর বাকি কিছু। তো সুতরাং এগুলো ভিত্তি না। আমি ভিত্তি মানবো যে সিবিআই না মানে আমার কিষাণুদা আমি 321 জনের নাম আমি বলতে পারবো না, আমাকে ক্ষমা করবেন, যাদের বিজেপি বলছে মারা গিয়েছেন, এবং আপনাদের এই 10 জনের নামও আমি বলতে পারবো না, একজনেরও পারবো না, কারণ কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিলেন, আমি শুনছিলাম নামগুলো, উনি একদম 10টা নাম বললেন যে যারা মারা গিয়েছে। আমার একজনের নাম এখন শুধুমাত্র মনে আছে, সেটা হচ্ছে কলকাতায় সারমেয় প্রেমী অভিজিৎ সরকার, যার মৃত্যুর পর একাধিক নেতা, পরেশ পাল সহ থানার ওসি সহ একাধিকের নাম জড়িত হয়েছিল চার্জশিট। আপনি তো মানবেন চার্জশিটে তাদের নাম এসেছিল। দেখুন দেবাশিস, প্রথম কথা হচ্ছে কি এসছিল, কার তদন্তে এসছিল, আমি রাজনৈতিক কর্মী হিসেবে এই পুরো জানি, বিশেষ করে যেহেতু সেটা আমার কাজের এলাকা উত্তর কলকাতার ঘটনা। এই ব্যক্তির সাথে বিজেপির কি সম্পর্ক, বিজেপির তৎকালীন সাধারণ সম্পাদক প্রতাপ ব্যানার্জির দেওয়া চিঠির ভিত্তিতে তার কি উত্তর ছিল, সেইগুলো আলোচনাতে আসুক না। সেইগুলো কেন উজ্জ্ব রাখা হচ্ছে, সেইগুলো কেন আলোচনার বাইরে রাখা হচ্ছে? আমি তো সরাসরি বলছি যে তাকে যখন শোকজ করা হয়েছিল, তার উত্তর সংঘর্ষ কোথায় চলে এলো, বিজেপির কর্মী কবে হলো, কবে থেকে বিজেপি তার ডাইভারশন পলিসিটা দেখুন তৃণমূল। ভাই শুনে নাও, আমি দূরে আছি, এরকম ভাবে আটকালে হবে না। না আপনাকে একদম আটকাবো না, আটকাতে পারি, বলুন। তুমি তো আটকাচ্ছ। এখন বিষয়টা হচ্ছে যে তার দাদার অভিযোগ কি ছিল, তার যারা অভিযুক্ত, তার দাদার ভাষায়, তার দাদার ভাষা অভিযুক্তরা তো বিজেপি জয়েন করেছে, এবং সেটা 2021-এর পরে করেছে তারা জয়েন, এবং তার বিজেপি তাদেরকে গ্রহণ করেছে, এবং এই 2026-এর নির্বাচনের অনেক আগে। তো তাহলে এই অভিযোগগুলো, তার দাদার অভিযোগগুলো চালাও, রেকর্ডিং আছে, না থাকলে আমি দিয়ে দিচ্ছি, আমি দল থেকে নিয়ে দিয়ে দেবো সেই সব ভিডিও ক্লিপিংস। তো সুতরাং এইগুলো না এত ক্লিশে। ওই এলাকার, আমি এখনো বলছি, কাকুরগাছির সাধারণ মানুষ, আজকে মানিকতলা বিধানসভার সাধারণ ভোটার, এবং ওই বেঙ্গল কেমিক্যাল অঞ্চলে এই সেখানকার সাধারণ দলমত নির্বিশেষের কাছে বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞেস করা হোক যে এই ব্যক্তি, এই দু ভাইয়ের অ্যান্টিসিডেন্টস কে কি করতো, অভিযোগে কতটা বিজেপির সিবিআই এর প্রভাব ছিল আর কতটা রাজনৈতিক সত্যতা ছিল। আরে তাহলে পরেশ পাল পলাতক হয়ে গেছিল কেন? পরেশ পাল এলাকা ছেড়ে চলে গেছিল কেন? ভাই শুনে না, আরে সত্যতা মিথ্যে কতটা কি রয়েছে এটা তো আপনার বিধায়ক প্রমাণ করে দিয়েছিল সেই সময়। এখন তোমরা ক্ষমতাসীন দল, একটু মানে নতজানু হয়ে মানুষের বক্তব্যগুলো শোনো। আরে নিশ্চয়ই শুনবো, কিন্তু আপনি ভিত্তিহীন অভিযোগ করলে এইটা তো মানুষ শুনবে না। এইটাই তো আমরা বলছি, ভিত্তিহীন অভিযোগ করছেন কেন? পরেশ পাল কেন পালিয়ে গেছিল? বিজেপির মুখপাত্রের সাথে আমি ফেস করছি, বা হাইকোর্ট চত্বরে আমার নেত্রী ফেস করেছে, এটাই তো গ্রাউন্ডে প্রতিফলিত হচ্ছে, এটাই তো নির্বাচনী পরবর্তী হিংসা। আমরা তো সেই হিংসার ভিত্তি, এটা তো আপনার স্টুডিওতে প্রমাণিত হচ্ছে। আমি এত দূরে আছি, আমি বিজেপির মুখপাত্রের বক্তব্য চুপটি করে শুনলাম, তার বক্তব্যতে অনেক মিথ্যা কথা ছিল, কিন্তু আমি কটা মিথ্যা কথা আপনি আইডেন্টিফাই করতে পেরেছেন কৃষ্ণদা? কটা না এক সেকেন্ড, কটা মিথ্যা কথা আইডেন্টিফাই করতে পেরেছেন? না একটা মিনিট, প্রেক্ষিরা দেখি একটু থামুন। না শুনুন কৃষ্ণদা, ওই ভিকটিম কার্ড দিয়ে 11 সালে ক্ষমতায় এসেছিলেন, আর আসতে পারবেন না। একটা মিনিট ভাই, মানুষ আপনাদের, আচ্ছা একটা মিনিট, একটু দাঁড়াও। আমি উনি তো দূরে আছে, আমার কথা বিভিন্ন জায়গায় মিডিয়ার দৃষ্টিভঙ্গিতে আমি যদি দেখি, আমি কোনো রাজনৈতিক দলে যাচ্ছি না, এই ফলতাতে বহু মানুষ তাদের অভিযোগ অন ক্যামেরা বলছে, শুধু আমাদের টিভি মিডিয়ার কথা আমি বলছি না, বিভিন্ন আমাদের থেকে বড়, আমাদের থেকে ছোট বিভিন্ন সোশ্যাল মিডিয়া, যে মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ ছিল, এবং আমাদের কাছেই ক্যাপচার করা, আমাদের সাংবাদিকের নেওয়া ছবিতে দেখা যাচ্ছে যে জাহাঙ্গীর এবং তার অনুরাগী বা অনুগামীরা ফলতা এলাকায় কি দাপট দেখাতো, লোকে অন ক্যামেরা বলছে। এটা বিজেপি করার অপরাধে 2021-এর পরে যে সন্ত্রাস হয়েছিল, তার একাধিক পরিবারকে বিজেপি বিভিন্ন সময় মঞ্চে নিয়ে এসছে, তারাও মুখ খুলে বলেছেন, এমনকি তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, আমার যদ্দূর মনে আছে বারাসাতে, হ্যাঁ এই জেলাতেই।
কিন্তু আমার কথা হচ্ছে এই সমস্ত তথ্য এবং অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমি বলছি যে কোনো তদন্ত পুলিশি পদক্ষেপ কোর্টের বিচারে হবে। শুধু বিজেপির অভিযোগ বা বিজেপির দ্বারা চয়নিত কোনো কমিশনের অভিযোগে কিছু প্রমাণ হয় না। কোর্ট বলুক, পুলিশ তদন্ততে চার্জশিটে বলুক। আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি। 2014 সালে মুজফফরনগর উত্তরপ্রদেশে এই হিংসা উদ্দেশ্য করে প্ররোচিত করার জন্য অমিত শাহর বিরুদ্ধে মামলা হয়েছিল। আইনের শাসন যারা দাবি করছে বিগত 12 বছরে কি বিচার পেয়েছে মুজফফরনগরের মানুষ?